যুক্তরাজ্য থেকে প্রায় ৮,০০০ কোটি টাকার অস্ত্র কেনা হচ্ছে। বাংলাদেশ কি তাহলে সত্যিই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? চীনকে সরিয়ে রেখে যুক্তরাজ্যের সঙ্গে কেন হচ্ছে এই চুক্তি? অথবা এই সময়ই কেন বিশাল বাজেটের এত সামরিক ব্যয় করছে সরকার? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি কোনো যুদ্ধের আশঙ্কা করছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব নিকাশ? আজকে আমরা জানবো ৮,০০০ কোটি টাকার এই অস্ত্র চুক্তির পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক বাস্তবতা। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন গত ২৩ থেকে ২৬ জুন লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ১৯তম ফুল স্পেকট্রাম এয়ার ডিফেন্স সামিট। এই সামিটে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ৭ সদস্যের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিয়েছেন রংপুর এরিয়ার কমান্ডার, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তার সঙ্গে রয়েছেন বিমান বাহিনীর ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো প্রশ্ন হচ্ছে, এই সামিটে অংশগ্রহণের লক্ষ্য কি? এটি কি রুটিন ওয়ার্ক? যদ্দূর জানা গেছে, যুক্তরাজ্যের স্কাইসাবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা হিসেবে এই সামিটে অংশ নিয়েছে। স্কাইসাবের কি একটু জানি। এটি হলো যুক্তরাজ্য কর্তৃক তৈরি একটি মাঝারি পাল্লার স্থলভিত্তিক মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমের দাম জানতে চান? প্রায় $৯০০ মিলিয়ন, মানে ৭,৭০০ কোটি টাকার মতো। এই সিস্টেম যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করতে সক্ষম, এমনটাই জানা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন দেশের অর্থনীতি টালমাটাল, দেশে নানান সমস্যা বিরাজমান, তখন এত বড় অস্ত্র চুক্তি নিয়ে সরকার কেন মাথা ঘামাচ্ছে? প্রফেসর ইউনূস সম্প্রতি বলেছিলেন, অর্থাৎ কিছুদিন আগে বলেছিলেন, যখন ভারত পাকিস্তানে যুদ্ধ চলে বা সংঘাত যখন চলমান ছিল, তিনি বলছিলেন ভারত পাকিস্তান যুদ্ধের ছায়া বাংলাদেশেও পড়তে পারে, তাই যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতিটা এমন হতে হবে যেন ব্যর্থতা না আসে, অর্থাৎ যুদ্ধে যেন বিজয় লাভ করা যায়। তখনও এটি নিয়ে অনেক কথা উঠেছিল। যাই হোক, এখন প্রশ্ন উঠছে, এই অস্ত্র কিনে তিনি কাকে বার্তা দিতে চান? এটা কি ভারতকে বার্তা দিতে চান তিনি? ভারত পাকিস্তানের অপারেশন সিঁদুর কি আসলে ইউনূসকে সত্যি সত্যি নাড়িয়ে দিয়েছে, নাকি অপারেশন সিঁদুরের পর পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ প্রস্তুত হতে চাইছে? বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বাংলাদেশের এই চেষ্টায় চোখ কান খাড়া করেছে দিল্লি। সতর্কতার সাথে ঢাকার কৌশলগত পরিবর্তন পর্যবেক্ষণ করছে তারা। অর্থাৎ নয়াদিল্লি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এমন তথ্যই জানা গেছে। অবশ্য ভারতের কৌশলগত পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের এই উদ্যোগ হয়তো শত্রুতার ইঙ্গিত দেয় না, তবে এটা যে বাংলাদেশের প্রতিরক্ষা স্বাধীনতার নতুন মতবাদ প্রতিফলিত করে তা তারা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে, ভালোভাবেই বুঝতে পারছে। ভারতীয় কর্মকর্তারা এমনও মনে করছেন, এই উদ্যোগ ফ্রান্স, তুরস্ক এবং যুক্তরাজ্যের সাথে যোগাযোগ সহ চীনা প্ল্যাটফর্মের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে, আপনারা জানেন চীনের উপর আমাদের অনেকখানি নির্ভরতা, প্রায় ৭০-৭২% সামরিক সরঞ্জাম চীন থেকে, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম চীন থেকে আমরা সংগ্রহ করে থাকি। সেজন্য বলা হচ্ছে যে চীনা প্ল্যাটফর্মের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসার ঢাকার আকাঙ্ক্ষাকে স্পষ্ট করছে এই উদ্যোগটি, এবং এই অঞ্চলে একটি দৃঢ় স্বনির্ভর প্রতিরক্ষা অভিনেতা হিসেবে নিজের আগমনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। মানে তারা একটু একটু ভয়ও পাচ্ছে। অর্থাৎ চীনের উপর নির্ভর না করে একটি বহুমুখী নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে চাইছে ঢাকা, এটি তাদের কাছে স্পষ্ট হচ্ছে। তবু নয়াদিল্লি উদ্বিগ্ন কেন, এটি তারা ভালো বলতে পারবে। তাদের মনে একটি প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ করে পশ্চিমাদের দিকে ঝুঁকছে কেন? ওই যে বললাম, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল এটি তো তারা অভ্যস্ত, হঠাৎ করে এখন যুক্তরাজ্য সহ ফ্রান্স সহ অন্যান্য দেশের সঙ্গে এবং তুরস্কের সঙ্গে এই সামরিক খাতে যে অগ্রগতি, এটি নিয়ে তারা একটু চিন্তিত। আপনারা জানেন, কিছুদিন আগে আমরা একটি কন্টেন্ট করেছিলাম, তুরস্কের সহায়তায় বাংলাদেশের 2টি জায়গায় অস্ত্র তৈরির কারখানা করতে যাচ্ছেন ইউনূস সরকার। এইসব নিয়ে আসলে এসব প্রশ্ন উঠছে দেশে, দেশের বাইরে। ভারত সাবধানে পর্যবেক্ষণ করছে, এটা শুধু
কৌশলগত স্বাধীনতা, নাকি এর চেয়ে বেশি কিছু? আমরাও প্রশ্ন করতে চাই, আসলে ঘটনাটি কি? প্রফেসর ইউনূস কি সত্যিই কোনো যুদ্ধের ভয় পাচ্ছেন? কাকে তিনি ভয় পাচ্ছেন? কোন দেশকে ভয় পাচ্ছেন? কোন প্রতিবেশী আসলে তার মাথায়, তার চিন্তায় কাজ করছে? নাকি এসব প্রস্তুতির আড়ালে অন্য কোনো এজেন্ডা আছে? চীনের মতো পুরনো মিত্রদের থেকে যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোতে মনোযোগ সরিয়ে নিয়ে বাংলাদেশ তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণের উচ্চাভিলাষী প্রচেষ্টায় যে লিপ্ত হলো, এটি আসলে কার সিদ্ধান্তে হচ্ছে, এটিও একটি জানবার বিষয়। আবার এমন প্রশ্নও আছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে যেখানে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে এবং এটি কি বাংলাদেশের জন্য আন্তঃসীমান্ত নিরাপত্তা উদ্বেগের কারণ হয়েছে বা নিকট ভবিষ্যতে হতে পারে কিনা, এসব বিবেচনাও এই ক্ষেত্রে আছে কিনা, সেটিও আসলে অনেক মনোযোগ কাড়ছে। এজন্যই কি ইউনূস সরকার ভবিষ্যতে তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার এবং যে কোনো একক বিদেশি সরবরাহকারীর উপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে কাজ করছে? এখানে ছোট্ট একটি প্রশ্ন, ইউনূস সরকারের মেয়াদ কতদিন? কত দিনের জন্য তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? তাকে এত কিছু নিয়ে ভাববার এজেন্ডা কে দিয়েছে? এই ম্যান্ডেট তিনি কিভাবে নিয়েছেন? যদিও তারা মনে করেন সকল কিছু করবার ম্যান্ডেট তাদের রয়েছে। অতি সম্প্রতি আমরা দেখেছি মানবিক করিডোর বন্দর লিজ দেওয়া নিয়ে তারা তাদের ম্যান্ডেটকে জাহির করতে চেয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ এবং বিরোধের মুখে সেই জায়গা থেকে তারা কিছুটা স্তিমিত হয়েছেন, চুপ করে আছেন। ভেতরে ভেতরে কি চলছে এটি এখনো স্পষ্ট নয়। কারণ আরো একটু যদি বলি, মাসখানেক আগেই তো আমরা জেনেছিলাম যে চীনের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট রাডার সিস্টেম অর্জনে যথেষ্ট আগ্রহী বাংলাদেশ। এটি নিয়ে কথাবার্তা চলাচলি হচ্ছিল, আমাদের সেনা প্রধানের যাওয়ার কথা ছিল, এটা নিয়েও নানান সমীকরণ তৈরি হয়েছে, একটু পরেই আমি সেটি বলছি। তাহলে এখন যুক্তরাজ্য থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের সম্ভাবনা অনুসন্ধান করছে কেন বাংলাদেশ? এর নেপথ্যের ঘটনাটি আসলে কি সবাই জানতে চায়। প্রফেসর ইউনূসই তো বলেছিলেন চীন তার গভীর বন্ধু, বিশেষ বন্ধু। চীনের সঙ্গে ঐক্য করেই তিনি সামনের দিকে এগোতে চান এবং চীনে গিয়ে তিনি ভারতের দিকেও হুঙ্কার ছেড়েছিলেন। এগুলো তো বেশি পুরনো হয়নি। আবারও যেটি বললাম যে সেনাপ্রধানের চীন সফরের কথা, আমরা জেনেছিলাম যে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানিয়েছিল এই জুনের শেষ সপ্তাহে এটি অনুষ্ঠিত হবার কথা ছিল। এটি নিয়ে আমরাও কথা বলেছি, কিন্তু হঠাৎ করে আমরা জেনেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে যেতে চান। এইটা জানানোর পরে তিনি চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে গেলেন 10 দিনের ছুটিতে আমেরিকায়। সেখানে তিনি আমেরিকার উচ্চপদস্থ অনেক কর্মকর্তার সঙ্গে, দু একজন মন্ত্রী উপমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এজেন্ডা কি, আলোচ্য সূচি কি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি আসলে কাউকেই জানতে দিচ্ছেন না। কিন্তু এখন জানা যাচ্ছে তিনি আমেরিকা থেকে আবার চীনে যাবেন। কেন সেনাপ্রধানকে যেতে বাধা দেওয়া হলো বা সেনাপ্রধানের সফর আটকানো হলো? কেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চীন গেলেন বা যাচ্ছেন? এই সব প্রশ্ন আসলে মানুষের মনে অনেক উচ্চারিত হচ্ছে, কিন্তু জবাব কোথাও মিলছে না। যদিও বলা হচ্ছে প্রফেসর ইউনূসই সব কৌশল নাকি নির্ধারণ করে থাকেন এই অন্তর্বর্তী সরকারের, সেটি তো তিনি করবেনই, তাকে দায়িত্বই দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচন আয়োজন বাদ দিয়ে কেন এত যুদ্ধযন্ত্র কেনার তোড়জোড় করছেন প্রফেসর ইউনূস? সত্যি সত্যি কি বাংলাদেশ আরেকটি ভূরাজনৈতিক খেলার মাঠ হয়ে উঠতে যাচ্ছে? প্রফেসর ইউনূস কি আসলে কারো হয়ে খেলছেন, নাকি সত্যিই তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন? এখানে আবারও সেই একই প্রশ্ন করব, তার মেয়াদ কতদিন? যুদ্ধের জন্য তিনি কি হিসাবে প্রস্তুত করছেন? তিনি কি একটি যুদ্ধ মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন? মানে এটি আসলে সামরিক বাহিনী কতটা ওয়াকেবল এবং বিমান বাহিনী, নৌবাহিনী কতটা ওয়াকেবল এটি আমরা জানি না। এটি এককভাবে তার এবং তার নিরাপত্তা উপদেষ্টার চিন্তা কিনা সেটিও কিন্তু ভেবে দেখবার বিষয়। যাই হোক, ঢাকা সামরিক সহযোগিতার ক্ষেত্রে বৈচিত্র্য আনতে চাইলে এটা নিয়ে কারো কিছু বলার কথা নয়, আমরাও এটি নিয়ে প্রশ্ন তুলব না।
সক্ষমতা বাড়লে বাংলাদেশের বাড়বে। কিন্তু প্রশ্ন উঠেছে, প্রফেসর ইউনূসের সরকারের জন্য এটা প্রায়োরিটি কিনা, এটি অগ্রাধিকার কিনা, এই এখতিয়ার তিনি এভাবে কাজে লাগাতে পারেন কিনা। কারণ নির্বাচন আয়োজনের প্রধানতম এজেন্ডার তুলনায় এসব কাজে প্রফেসর ইউনূসের মনোযোগ খুব বেশি লক্ষ্য করছে সাধারণ জনগণ। তারা জানতে চায় এইসব উদ্যোগের পেছনে আসলে স্বার্থটা কি দেশের, না অন্য কিছুর, নাকি কমিশন বাণিজ্যের, অথবা আন্তর্জাতিক কোনো শক্তির চাপ। সবশেষে বলবো, এসব প্রশ্নের চেয়ে উত্তরের সংকট এখন বড় এবং অনেক আকাল। প্রফেসর ইউনূসের এই কৌশল আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই হয়তো বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে লিডস নিউজের সঙ্গেই থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।